টানা ৪ বছর ধরে দেশের মানুষের আয়ের চেয়ে ব্যয়ের পাল্লা ভারী, অর্থাৎ মূল্যস্ফীতি যে হারে বেড়েছে সেই গতিতে বাড়েনি প্রকৃত মজুরি। ফলে টিকে থাকতে গিয়ে ঋণগ্রস্ত অথবা দারিদ্র্যের কাতারে নেমে গেছেন বড় একটা জনগোষ্ঠী। কেউ কেউ ছোট করেছেন ব্যয়ের খাত, যার নেতিবাচক প্রভাব পড়েছে জীবনযাত্রা ও পুষ্টিমানে। বিশ্লেষকরা মনে করেন লম্বা সময় ধরে চলা এই সংকটের প্রভাবও হবে দীর্ঘমেয়াদী। ইমদাদ হোসেনের রিপোর্ট। বেসরকারি কোম্পানির সামান্য বেতন, সে টাকায় সংসার চলে না 2 সন্তানের বাবা আব্দুর রাজ্জাকের। তাই অফিস শেষ করে বাড়তি রোজগারের আশায় করেন রাইড শেয়ার। রাজধানীর অভিজাত এলাকা গুলশানে যাত্রীর অপেক্ষায় দেখা মিলল এই মধ্যবয়সী বাইক চালকের। দায় দেনা করতে না হইলে আগে যাই এভাবে খাওয়া দাওয়া করতাম, ওইখান থেকে খাওয়া দাওয়া কিছু কমে দিতে হইতেছে। স্যালারি দেওয়া হচ্ছে না দেখি তো পার্ট টাইম পাঠাওয়াটা চালাইতে হইতেছে আমার বাধ্য হ্যাঁ, নাইলে তো আমি পাঠাও চালাইতাম না। 2টা বাচ্চার স্কুল খরচ, তাদের খরচও বাড়ছে কিন্তু আমার ইনকাম বাড়ে না। সিএনজি অটোরিকশার চালক শফিকুল ইসলামও জানান, আয় দিয়ে সংসার চালানো কঠিন, ফলে টিকে থাকতে ঋণ করতে হয়েছে তাকে। ইনকামটা সোর্সটা খুব কমে গেছে, ইনকামটা হচ্ছে না, এদের সংসার খুব একটা চলে না ভাই। আর্থিক অবস্থা আমাদের অতটা নাই, এটাতে যা চলে আর কি। অনেক সময় দায় দেনা করতে হয়, দায় দেনা করে চালানোর লাগে। দেশে মানুষের এরকম টিকে থাকার জীবনযুদ্ধ শুরু হয় 2022 সালের ফেব্রুয়ারি থেকে। সে সময় 6.6% মূল্যস্ফীতির বিপরীতে মানুষের মজুরি বৃদ্ধি ছিল 6%, অর্থাৎ আয়ের চেয়ে বাড়তি ছিল ব্যয়ের পরিমাণ। আশ্চর্যের বিষয় হলো টানা 4 বছর ধরেই চলছে সেই প্রবণতা। ফলে বাড়তি অর্থ জোগাড়ে কাউকে জড়াতে হয়েছে ঋণে, কেউ বা ছোট করেছেন খরচের খাত, আবার অনেকে কোনোটিই না পেরে নাম লিখিয়েছেন দারিদ্র্যের খাতায়। সবশেষ ফেব্রুয়ারি মাসে যা ছিল আরও ভয়াবহ। 9% উপরে মূল্যস্ফীতি ছাড়ালেও মজুরি বৃদ্ধি ছিল মাত্র 8%। আমি আগে 100 টাকা পেতাম, এখন মজুরি বেড়ে 105 টাকা হয়েছে, কিন্তু ইনফ্লেশন হচ্ছে 10। তাহলে কিন্তু আমার নেট 105 না হয়ে কিন্তু 95 হয়ে গেল, মানে অনেকটা ওই ধরনের আর কি। সে ইনফ্লেশন যখন মজুরির চেয়ে বেশি, তার মানে হচ্ছে রিয়েল ওয়েজেস কমে যাচ্ছে এবং তার ফল কি? দারিদ্র্য বাড়ছে, তার পুষ্টিহীনতা বাড়ছে, তার বাচ্চাদের পড়াশোনার কাজটা অত বেশি করতে পারছে না, তার কোনো বাফার তৈরি, সেভিংস তৈরি করতে পারছে না। রিয়েল ওয়েজ কমাটা একটা সুস্থ লক্ষণ নয় আমাদের একটা ডাইনামিক অর্থনীতির জন্য। লম্বা সময় ধরে চলা চড়া মূল্যস্ফীতির প্রভাব এরই মধ্যে স্পষ্ট হয়েছে বিভিন্ন সূচকে। যেমন একাধিক সংস্থার হিসাবে দারিদ্র্যের হার এখন 26%। অন্যদিকে বিশ্বব্যাংকের জরিপে নতুন দারিদ্র্য প্রায় 30 লাখ। এছাড়া সম্পদ ও ভোগ বৈষম্যও এখন যে কোনো সময়ের চেয়ে সর্বোচ্চ। বিশ্লেষকদের মতে নতুন সরকার গরিব বান্ধব কিছু উদ্যোগ নিলেও তা যথেষ্ট নয় পরিস্থিতি মোকাবেলায়। 9%ও কিন্তু যথেষ্ট উচ্চ মূল্যস্ফীতি। এটা মানুষকে, তাদের জীবনযাত্রার মানকে, তাদের পারচেজিং পাওয়ার, তাদের ব্যয়, তাদের আয়ের থেকে যে একটা ভালো জীবনমান, সেটার মানে লাইফ স্ট্যান্ডার্ড মেনটেন করা, সেটার ক্ষেত্রে কিন্তু একটা বড় বাধা সৃষ্টি করছে। তো এর সাথে যেটা মরার উপর খাড়ার ঘা, যে ইনফ্লেশন বাড়ার পরিমাণ ওয়েজ বাড়ার পরিমাণের চেয়ে বেশি, তাহলে প্রকৃত মজুরি যেটাকে আমরা বলি সেটা কিন্তু এক অর্থে কমে যাচ্ছে। সরকারের পরিসংখ্যান বলছে দেশে এখন প্রতি 4 জনে একজন খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন। ইমদাদ হোসেন, 71, ঢাকা। চড়া মূল্যস্ফীতি আর ইরান যুদ্ধের এই সময়ে কড়া নাড়ছে ঈদ উল ফিতর। ফলে উচ্চ মূল্যের বাজারে নিত্যপণ্য থেকে ঈদের পোশাক সবখানে কাটছাট করতে হচ্ছে ক্রেতাদের, যাতে বেশি চাপে আছেন নিম্ন ও মধ্যবিত্তরা। আর দোকান মালিক সমিতি বলছে রোজা ও ঈদ কেন্দ্রিক লেনদেন হতে পারে প্রায় 3 লাখ কোটি টাকা। আরও জানাচ্ছেন মইনুল হাসান। 4 বছরের বেশি সময় ধরে আয়ের চেয়ে ব্যয় বেশি বাংলাদেশের মানুষের। গেল ফেব্রুয়ারিতে 9 মাস পর আবারও মূল্যস্ফীতি উঠেছে 9%-র উপরে। সেই সাথে যুদ্ধের দুশ্চিন্তা ভোগাচ্ছে সপ্তাহ 2-1 ধরে। এমন বাস্তবতায় আসছে পবিত্র ঈদ উল ফিতর। ঈদ সামনে রেখে কেনাকাটার ধুম চলছে দেশ জুড়ে। আয়ের সাথে ব্যয়ের হিসাব মিলিয়ে যে যার সাধ্যমতো সারছেন সেই কাজ।
তবে এবারও সবাইকে চিন্তায় ফেলেছে জিনিসপত্রের চড়া দাম। বিশেষ করে বছর ব্যবধানে পোশাকের ব্যয় বেড়েছে অন্তত 20%। আর যেসব পণ্যের দাম বাড়েনি খুব একটা, সেগুলোরও মান পড়েছে। তাই সিদ্ধান্ত নেওয়াটা সহজ হচ্ছে না ক্রেতাদের জন্য। আগে দেখা গেল হয়তো মাকেও দিতাম, বেবিকেও দিতাম, এখন দেখা গেল সেখানে হয়তো মাকে দিচ্ছি, বেবিটা বাদ অথবা বেবিকে দিচ্ছি, মাকে আর দিচ্ছি না, এই আর কি। যারা মধ্যবিত্ত ফ্যামিলি ওদের তো অ্যাডজাস্ট করে সবসময় চলতে হয় এবং সবাইকেই খুশি রাখার চেষ্টা করি। উৎসব কেন্দ্রিক অর্থনীতি সবসময়ই চাঙ্গা থাকে বাংলাদেশে, তবে এই সুযোগে কম বেশি বাড়তি মুনাফার সুযোগও খোঁজেন বিক্রেতারা। তাদের মতে এবারের বাস্তবতা খানিকটা ভিন্ন, কেননা মূল্যস্ফীতির সাথে সমন্বয় করতে গিয়ে বাড়াতে হয়েছে পণ্যের দাম। অন্যদিকে মাথায় রাখতে হয়েছে ক্রেতাদের সামর্থ্য। যেহেতু র মেটেরিয়ালসের দামগুলি বাড়ছে, তো র মেটেরিয়ালসের দাম বাড়ার কারণে প্রোডাক্টের দাম একটু বেড়ে যায়। ওভারঅল দেশের পরিস্থিতির অবস্থা বিবেচনা করে আর কি, যুদ্ধ বিবেচনা করে আর কি, কাস্টমার ফুটফলটা একটু কম। শুধু পোশাক আশাক নয়, রমজান জুড়ে নিত্যপণ্যের বাড়তি ব্যয়ের চাপও বহন করতে হয় ভোক্তাদের, যা অব্যাহত থাকে ঈদের আগ মুহূর্ত পর্যন্ত। তবে সেখানে এবার বাড়তি দুশ্চিন্তা, কারণ জ্বালানি সংকটের দোহাইয়ে এরই মধ্যে টানাপোড়েন শুরু হয়েছে ভোজ্য তেল নিয়ে। মাংস, মশলা, অন্যান্য পণ্যেও নেই খুব একটা স্বস্তি। সয়াবিন তেল মার্কেটে খুবই সংকট দেখা দিচ্ছে যুদ্ধের কারণে। এখন সয়াবিন তেল আমরা কিনতে হয় প্রায় গায়ের থেকে দিয়া, আর কলা চালের দাম বাড়ছে। বলতেছে বাজারে তেলের সংকট, দাম বেশি, কোম্পানি দিচ্ছে না, ডিলারে দিচ্ছে না, দোকানদারে। আমরা যারা মধ্যবিত্ত আছি আমরা তো অসহায়, আমরা তো কিছু করার নাই। বাংলাদেশ দোকান মালিক সমিতি মনে করছে ঈদে মানুষের হাতে অর্থকড়ি কম থাকলেও ঈদ ঘিরে বাণিজ্য ছাড়াতে পারে 3 লাখ কোটি টাকা। গত বছর আমাদের যেটা ছিল যে প্রায় 2,55,000 কোটি টাকার মতো আমাদের বাজারে নতুন করে মানে টাকাটা এসছে। এইবার মনে করছি যে এটা 3,00,000 কোটি টাকার মধ্যে যদি পৌঁছায় টোটাল লেনদেনটা, তাহলে আমরা মনে করবো যে হ্যাঁ, আমাদের অর্থনীতিটা স্বাভাবিক গতিতেই চলছে। মধ্যপ্রাচ্য উত্তেজনার পরও ঈদ ঘিরে আসা বাড়তি রেমিটেন্স প্রবাহ চাঙ্গা রাখছে উৎসব বাণিজ্য। মইনুল হাসান, 71, ঢাকা। প্রতি ইউনিট $21.5 দরে $1 ও $21.25 দরে আরও 2 কার্গো এলএনজি কেনার অনুমোদন দিয়েছে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে এ অনুমোদন দেওয়া হয়। তথ্য অনুযায়ী ব্রিটিশ প্রতিষ্ঠান টোটাল এনার্জিজ $21.58 দরে 1 কার্গো এলএনজি সরবরাহ করবে। অন্যদিকে কোরীয় প্রতিষ্ঠান পোস্কো $20.76 দরে সরবরাহ করবে আরও 2 কার্গো। এতে সব মিলিয়ে ব্যয় 2,654 কোটি টাকা, যা স্বাভাবিক সময়ের দরের প্রায় দ্বিগুণ। আগামী 5 থেকে 13 এপ্রিলের মধ্যে ওই 3 কার্গো এলএনজি সরবরাহের কথা রয়েছে। জ্বালানি সরবরাহ বৃদ্ধিতে বিপিসি নির্দেশনার পরও কমছে না ভোগান্তি। ফিলিং স্টেশনগুলোতে প্রতিদিনই বাড়ছে যানবাহনের চাপ। এ নিয়ে দর্শক আমরা কথা বলবো। আমাদের সাথে এই মুহূর্তে সহকর্মী রাকিব হোসেন যুক্ত হচ্ছেন। রাকিব হোসেন, আজকের পরিস্থিতি এবং সবকিছু মিলে আমাদেরকে জানাবেন, কেমন দেখছেন? দেখুন, প্রায় 1 সপ্তাহ ধরে এই যে ফিলিং স্টেশনগুলোতে আমরা যেই তীব্র চাপ দেখতে পাচ্ছি, এটি কিন্তু আজও অব্যাহত রয়েছে এবং সাধারণ মানুষের ভোগান্তি চরমে উঠেছে। এবং অনেক এখানে যে জ্বালানি সংগ্রহ করতে যে ভোক্তারা এসেছেন, তারা কিন্তু এখানে যেমন একটা বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হচ্ছে পাম্প কর্তৃপক্ষ এবং তাদের কর্মীদের সাথে, তেমনি কিন্তু সরকারের প্রতিও অনেকে দোষারোপ করছেন যে কেন এই রেশনিংয়ের মাধ্যমে এরকম একটা সংকট তৈরি করা হচ্ছে। তো এই বিষয়ে আসলে আমরা পেট্রোল পাম্প মালিক সমিতির কাছ থেকে কিছু নতুন তথ্য পেয়েছি। তারা বলছেন যে আমাদের দেশে আসলে পেট্রোলের চাহিদার শতভাগ উৎপাদন হয় স্থানীয়ভাবে এবং অকটেনের চাহিদার 80% দেশে উৎপাদিত হয়। তো সেই যদি এরকম উৎপাদন থাকে, তাহলে কিন্তু পেট্রোল পাম্প এবং অকটেনের সরবরাহ কিন্তু এরকম রেশনিংয়ের মাধ্যমে কমানোর কোনো যৌক্তিকতা তারা দেখছেন না। পেট্রোল পাম্প মালিক সমিতির অভিযোগ হচ্ছে, তারা বলছেন যে আসলে সরকার বিশেষ করে বিপিসি 25% রেশনিংয়ের মাধ্যমে যেই সংকট তৈরি করেছে, এতে একদিকে মানুষ আতঙ্কিত হয়েছে, মানুষের ভোগান্তি বেড়েছে, অন্যদিকে সরকারের ভাবমূর্তিও ক্ষুণ্ণ হয়েছে। এবং সেটি আমরা দেখেছি যে গতকালকে বিপিসি আবার তাদের যে সিদ্ধান্ত সেটি থেকে সরে এসেছে, 25 থেকে 15% নামিয়ে এনেছে। কিন্তু পেট্রোল পাম্প মালিক সমিতির কথা হচ্ছে যে এখানে কোনো রেশনিংয়ের প্রয়োজন নেই, কেননা এখন আমদানি করা অনেকগুলো জাহাজ চট্টগ্রাম বন্দরে আসলে খালাসের অপেক্ষায় রয়েছে, যেগুলো খালাস করতে পারছে না এবং সেখানে কিন্তু সরকারকে বাড়তি জরিমানা গুনতে হচ্ছে জাহাজগুলো বসিয়ে রাখার কারণে। অন্যদিকে স্থানীয়ভাবে কনডেনসেট থেকে যে অকটেন এবং পেট্রোল উৎপাদন হচ্ছে, সেটি কিন্তু
বেসরকারি রিফাইনারিগুলোতে জমে আছে সেগুলো আসলে সাপ্লাই করা যাচ্ছে না, এবং ডিপোতেও যে পরিমাণ সরবরাহ আছে সেটি কিন্তু পেট্রোল পাম্পগুলোতে সরবরাহ সেরকম নেই, যে কারণে আসলে এই যে পেট্রোল পাম্পে সংকট আছে কিন্তু ডিপোতে মজুদ রয়ে গেছে বা জাহাজগুলোতে মজুদ রয়ে গেছে বা রিফাইনারিগুলোতেও মজুদ রয়ে গেছে, একটা সাংঘর্ষিক অবস্থা কিন্তু রয়ে গেছে। এটি সমাধানের জন্য তারা দাবি করছে যে রেশনিংটা অন্তত অকটেন এবং পেট্রোলের ক্ষেত্রে বন্ধ করার জন্য এবং ডিপো পর্যায়ে যেন মোবাইল কোর্ট পরিচালনা করা হয় সেই দাবি তারা জানিয়েছে। এবং ভোগান্তিতে থাকা এই জ্বালানির ভোক্তারাও কিন্তু দাবি করছেন যে তাদের যেন এই জায়গায় একটা স্বস্তি ফিরে আসে। লিনিয়া, আপনাকে ধন্যবাদ রাকিব হোসেন আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, জ্বালানি সরবরাহ বৃদ্ধিতে বিপিসি নির্দেশনার পরও কমছে না ভোগান্তি, এ বিষয়ে আমাদের সহকর্মী রাকিব হোসেন বিস্তারিত জানাচ্ছিলেন। ইরান যুদ্ধের প্রভাব কমাতে তেল প্রধান দেশগুলি তাদের জরুরি মজুদ থেকে রেকর্ড পরিমাণ তেল ছাড়ার সিদ্ধান্তের পরেও $100 ছাড়ালো প্রতি ব্যারেল তেলের দাম। মূলত গেল দিন আন্তর্জাতিক জ্বালানি সংস্থার 32টি সদস্য দেশ সরবরাহ সংকট কাটাতে 400 মিলিয়ন ব্যারেল তেল ছাড়ার ঘোষণা দেয়। আগামী সপ্তাহ থেকে শুরু হওয়া এই পদক্ষেপে সময় লাগবে 120 দিন। এরপরেও বিশ্ববাজারে প্রায় 10% বেড়ে প্রতি ব্যারেল উঠে $101। এর আগে ইরান সতর্ক বার্তা দিয়েছিল হরমুজ প্রণালীতে জাহাজের উপর হামলা তীব্র হলে তেলের দাম পৌঁছাতে পারে ব্যারেল প্রতি $200। উল্লেখ্য, যুদ্ধ শুরুর আগে $72 থাকা তেলের দাম চলতি সপ্তাহেই পৌঁছায় $120। 2 দফা বাড়ার পর এবার ভরিতে 3,325 টাকা কমল স্বর্ণের দাম। ফলে আজ থেকে 22 ক্যারেটের প্রতি ভরি 2,67,105 টাকা। বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়, মূলত ইরান ইসরায়েল সংঘাত বাজারের 1% কমেছে স্বর্ণের দাম, আর তাই তেজাবি স্বর্ণের সাথে মিল রেখে দেশীয় বাজারে এই সমন্বয় করা হয়েছে। নতুন মূল্য অনুযায়ী 21 ক্যারেটের প্রতি ভরি 2,54,975 টাকা। কমেছে রূপার দামও। সনাতন পদ্ধতির 1 ভরি রূপার দাম 3,907 টাকা নির্ধারণ করে দেয় বাজুস। চলতি অর্থ বছরের প্রথম 8 মাসে ইউরোপে $1,268 কোটি পোশাক রপ্তানি হয়েছে, যা গেল অর্থ বছরের একই সময়ের চেয়ে 74 কোটি বা 5.5% কম। এর মধ্যে সবচেয়ে বেশি রপ্তানি হারিয়েছে নিট পোশাক। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য মতে আরও বড় হারে রপ্তানি কমেছে অপ্রচলিত বাজারে অর্থ বছরের 8 মাসে, যা প্রায় 6.5% বা $28 কোটি। সেখানেও রপ্তানি কমার হার বেশি নিট পোশাকে। একই সময়ে রপ্তানি কমেছে একক বড় বাজার যুক্তরাষ্ট্র, যা 1% কম হলেও অর্থের বিচারে $4 কোটি। বর্তমানে দেশের তৈরি পোশাকের 49% ইউরোপে, 19% যুক্তরাষ্ট্রে আর 16% যাচ্ছে জাপান, অস্ট্রেলিয়া, চীন সহ বিভিন্ন দেশে। উল্লেখ্য, অর্থ বছরের 8 মাসে মোট প্রায় $26 বিলিয়ন পোশাক রপ্তানি হয়। ঈদকে ঘিরে জমে উঠেছে রাজশাহীর ঐতিহ্যবাহী সিল্ক নগরীর বেচা কেনা, যেখানে সকাল থেকে রাত পর্যন্ত কেনাকাটায় ব্যস্ত ক্রেতারা। তবে ব্যবসায়ীরা বলছেন, দেশে পর্যাপ্ত সুতা উৎপাদন না হওয়ায় চীন থেকে আমদানি করায় বাড়ছে উৎপাদন খরচ। আর তাই সংশ্লিষ্টদের দাবি, ঐতিহ্য ধরে রাখতে দরকার সরকারি পৃষ্ঠপোষকতা। মেহেদী হাসানের তোলা ছবিতে রাশিদুল হক রুশুর প্রতিবেদন। সিল্কের স্বর্গ হিসেবে দেশ জুড়ে পরিচিতি রাজশাহীর। ঐতিহ্য আর আভিজাত্যের প্রতীক সিল্কের তৈরি পোশাকের কদর থাকে সারা বছর জুড়েই। তবে ঈদ সহ বিভিন্ন উৎসবে এর চাহিদা বেড়ে যায় বেশ কয়েক গুণ। রাজশাহী যেহেতু সিল্কের জন্য বিখ্যাত, এই জন্য সিল্কের জিনিসপত্র আমরা রাজশাহীবাসী যারা আছি জেনারেলি একটু ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। রাজশাহী সিল্ক, সফুরা সিল্ক এগুলো মূলত অনেক ভালো, তাই আমরা অনেক দূর থেকেই আসছি যে এগুলো কেনাকাটা করবো বলে। সবসময় সিল্কের শাড়ি, 3 পিস, পাঞ্জাবির কদর থাকলেও পর্যাপ্ত সুতা উৎপাদন সংকটে এই শিল্প। খোদ রাজশাহীতেই সিল্কের পোশাক তৈরি হচ্ছে চায়না থেকে আমদানি করা সুতায়। তাই ঐতিহ্য আর আভিজাত্য টিকিয়ে রাখার দায় এই শিল্পের। সিল্কের সুতা আমদানি হয় চায়না থেকে, সেই সুতা দিয়ে এখানে এসে কারখানায় শুধু কাপড়টা তৈরি হচ্ছে মূলত। যদিও এটা রাজশাহী সিল্ক নামেই পরিচিতি পাচ্ছে। যুগের সাথে তাল মিলিয়ে এবারে সফুরা সিল্ক কিন্তু তাদের পণ্য সামগ্রী সমন্বয় করেছে। তবে সংশ্লিষ্টরা বলছেন, দেশে যে পরিমাণ সুতা তৈরি হয় তা মোট চাহিদার সামান্য মাত্র। তাই বাধ্য হয়ে চড়া দামে সুতা আমদানি করতে হচ্ছে। যদি সরকার এগিয়ে আসে তবে সুতা উৎপাদন বাড়ানো সম্ভব। আমরা শুধুমাত্র নির্ভরশীল চায়নার উপরে, যার কারণে সুতার মূল্য অনেক বেশি দিয়ে আনতে হয়। এবং আমরা আমাদের দেশে যেটা সুতা হয় সেই সুতার টেনাসিটি বা তার উৎপাদন কস্ট যেটা আমরা ধরি,
আমাদের সুতার মানটা অত উন্নত মানের না। যেটা ইম্পোর্ট করি সেটাও ন্যাচারাল সিল্ক, এটা আর্টিফিশিয়াল বা কিছু না, সেম একই জিনিস। কিন্তু যেহেতু আমাদের দেশে উৎপাদন হয় কম, সেহেতু আমাদেরকে এটা ইম্পোর্ট করতে হয়। এবছর রাজশাহীর সিল্ক পল্লীর শোরুমগুলোতে সিল্কের শাড়ি বিক্রি হচ্ছে 3 থেকে 50,000 টাকা, 3 পিস 5 থেকে 15,000 টাকা ও পাঞ্জাবি বিক্রি হচ্ছে সর্বোচ্চ 20,000 টাকায়। রাশিদুল হক রুশো, 71, রাজশাহী। দর্শক, এই ছিল 71 বিজনেসের এখনকার আয়োজনে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71 ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। থাকুন 71 সাথেই।